আমি কেন টাকা নেই ব্যাংকে? বলছে এই ব্যাংকে যা টাকা আছে গোটা বীরভূম ডিস্ট্রিক্টকে উনি কিনতে পারবেন। ওই ওস্তিটা এই মেয়েটি কি করেছিল, একটু ওস্তাদি করে নিয়ে এসে নিজের ঘরে রেখে দিয়েছে। টাইম লগ্ন ছিল, সময় ছিল, তো আমি বললাম এই সময় আমি এর একটু কাজ করবো। আমার সঙ্গে বেরিয়ে গেল। আমি যে ওকে শ্মশানে নিয়ে যাবো সেটাও বুঝতে পারিনি। তেমন ডিভাইন সায়েন্সকেও আমরা কিন্তু ইগনোর করতে পারি। সত্যটা ভয়ঙ্কর। নমস্কার, আমি মেডিটেল এজেন্টে স্বাগত। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত সুপর্ণা। আজকে আমাদের গেস্ট হচ্ছেন নান অফ দেন গুরুজি শ্রী বিনয় মহারাজ, যাকে আপনারা হয়তো অনেকেই চেনেন। এবং শুধু উনি গুরুজিই নন, উনি আমাদের অনেক অ্যাস্ট্রোলজার আছেন যাদের দীক্ষা গুরু। তো ওনার কাছে আমরা আজকে চলে এসেছি ওনার কিছু ভয়ঙ্কর এবং ওনার লাইফে ঘটা কিছু এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করার জন্য। ওনার সাথে বলা হবে ভুল হবে হয়তো, ওনার ক্লায়েন্টের সাথে ঘটে যাওয়া কিছু এক্সপিরিয়েন্স যদি আমাদের সাথে শেয়ার করেন। সরাসরি সময় নষ্ট না করে আমি গুরুজির কাছে চলে যাই। নমস্কার, নমস্কার। কেমন আছেন? খুব ভালো। প্রথমেই আমি আপনাদের যত ভিউয়ার্স আছে সেই সব ভিউয়ার্সদের, সেই সব দর্শক বন্ধুদেরকে জানাবো স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আমিও এবার থেকে আমার জীবনে, আমার এই তন্ত্র প্র্যাকটিস লাইফে ঘটে যাওয়া এরম লক্ষাধিক ঘটনা আছে। লক্ষাধিক বললাম, হাজার নয়, কারণ আমি 30 বছরের ওপরে প্র্যাকটিস করছি। সেই ঘটনা কিছু কিছু আপনাদের ওপর আমি ছাড়বো বলে, যে আপনারা এটাকে কিভাবে নিচ্ছেন দেখুন, যে এইগুলো কি সম্ভব। একদমই তাই। প্রথম কথা আমি বলি, 2016 সালের একটি ঘটনা। এটা 26 মানে 10 বছর আগেকার একটি ঘটনা। 2016 সালে আমার তারাপীঠে বাড়ি, আপনারা জানেন, এবং কলকাতাতেও আমার বাড়ি। তারাপীঠে আমি আমার বাড়িতে আছি, হঠাৎ করে আমি দেখছি যে ভ্যানে করে, তখন রিক্সা, মানে ওই সময় অত বেশি টোটোর প্রচলন ছিল না, ভ্যানে করে তারাপীঠে আমার বাড়ির দিকে দেখি একটি পরিবার আসছে আর একটি মেয়ে শুয়ে। তো হ্যাঁ, একটি বিবাহিত? বিবাহিত না, বিবাহিত না। আচ্ছা। মেয়েটি শুয়ে, সবাই নিয়ে আসছে, মেয়েটি ছটপট ছটপট করছে, আর কিছু না। তো আমি দূর থেকে দেখে আগে গেলাম কারো শরীর খারাপ হলো কিনা। তো আমি বললাম আরে এইদিকে না হসপিটাল, আপনাদের অন্যদিকে। বলছে নেই নেই বাবা, নন বেঙ্গলি, मैं आपके पास इसको लेके आया हूँ। আচ্ছা। তো বললাম ঠিক আছে, আনুন, কি ব্যাপার। পুরো ঘটনা আমার ঠাকুর ঘরে আমি ওই মেয়েটিকে ভালো করে বসালাম, জল টল দিলাম। মেয়েটি শান্ত, ঘটনাটা ওর বাবার মুখে আমি শুনছি। মেয়েটি তখন না পুরো ঘটনাটা যখন বলছে, প্রথমে তো ছটফট করছিল, তারপরে জাস্ট বড় বড় চোখ করে আমার দিকে তাকাচ্ছে, মানে এই বোধহয় গিলতে আসছে আমাকে। আচ্ছা। ঘটনাটা হচ্ছে যে মেয়েটি যখনই শ্মশানে পা দেয় তখনই তার মধ্যে একটা অদ্ভুত জিনিস কাজ করতে শুরু করে, তার শরীরে পুরো আঁচড় চলে আসে। আচ্ছা। একদম মানে প্র্যাকটিক্যাল এটা। তো আমায় যখন বলছে আমি খুব একটা বিশ্বাস করিনি। বলছে বাবা ऐसा होता है, ये 7वां बार हो गया, बहुत जगह गया, कुछ हुआ नहीं इनको। কিন্তু শ্মশানে মেয়েটি করতো কি? না, ঘুরতে আসছে না, তো এবার শ্মশানে? যে কোনো আচ্ছা। শ্মশানেই যখনই যাচ্ছে, হয়তো কলকাতায় বাড়ি, হয়তো ভূতনাথ শ্মশানে চলে গেল, হয়তো নিমতলা শ্মশানে চলে গেল, মানে এমনি ঘুরতে ধরো যাচ্ছে। বা এমন হয় না যে অনেক জায়গায় কি আগে ওখানে দাহ হতো, এখন দাহ হয় না। হ্যাঁ। তো এইভাবে ওরা তারাপীঠ ঘুরতে গিয়ে শ্মশানে ঘুরতে যাবে, তখন ওইরকম অ্যাটাকটা হয়েছে। আচ্ছা। তো ঘটনাটা পুরোটা শোনার পর আমি মেয়েটিকে অনেকক্ষণ ধরে অবজার্ভ করলাম। আমি বুঝতে পারলাম যে সামথিং রং। বললাম ঠিক, হ্যাঁ। তো আমি বললাম ঠিক আছে, চলিয়ে মেরে সাথ। তো মেয়েটা খুব আনন্দ পেলো, মানে ফাটাফাট করে বেরিয়ে গেল ঘরে, মানে একদম মেয়েটা তখন সুস্থ সুস্থ হয়ে গেল, আচ্ছা। আমার সঙ্গে বেরিয়ে গেল। আমি যে ওকে শ্মশানে নিয়ে যাবো সেটাও বুঝতে পারিনি। আমি অন্য রাস্তা দিয়ে মেয়েটিকে, যেই শ্মশানের দিকে আমি ভাবলাম বুঝতে পারবে না, জাস্ট আমি আমার হাত ধরে ওকে শ্মশানে যেই শ্মশানে পা রাখবে,
আবার সেই বিকট মূর্তি। রূপ ধারণ করলো। আমি টেনে মেয়েটিকে শ্মশানের ভেতরে ঢোকালাম, ঢুকিয়ে দেখলাম ওরম করছে, আবার বাইরে বার করলাম, হুম। ওর শরীরকে বন্ধন করলাম পুরো, আচ্ছা। করে শ্মশানের ভেতর নিয়ে গেলাম। হুম 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 এরম করছে জাস্ট, করে ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকে তারপরে মেয়েটির মুখ থেকে আমি, সবাই বসে আছে, আমরা সবাই বসে আছি, মেয়েটির মুখ থেকে আমি শুনছি কি ব্যাপার। মেয়েটির এক মামি হুম। ছিল, মামিটি মারা যান। আচ্ছা, তো নিজের মামি? নিজের মামি। আচ্ছা। তো ওই মেয়েটির আর মেয়েটির মামির সাথে খুব ভালো একটা বন্ডিং ছিল। ওকে। তো মেয়েটি মামিকে বলেছিল যে মামি তুমি সুস্থ হয়ে যাবে, হুম। তুমি যদি সুস্থ না হও কি হবে। তোমার মামি বলেছিল কেন, আমি যদি মারা যাই তুই কি আমার সাথে যাবি? তো বললো আমি যদি মারা যাই আমি তোমার সাথেই যাব। হুম। মামিকে এই ধরনের একটা কিছু কথাবার্তা দিয়েছিল, হোয়াট এভার, মানে তুমি যদি মারা যাও আমি তোমার সাথে তোমার যাব। সাথেই যাব। আচ্ছা। তো ওই যে ব্যাপারটা ওর মধ্যে রয়ে গেছে, তো যখনই শ্মশানে যেত এইরকম হতো, দাগ টাগ হয়ে যেত, আমি হুম। দেখে ওদেরকে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে বললাম যে আজকের দিনটা আপনারা হোটেলে থাকুন। হুম। তারপরের দিনকে চতুর্দশী এবং আমাবস্যার সেই পূর্ণ টাইমটা লগ্ন ছিল, সময় ছিল। তো আমি বললাম এই সময় আমি এর একটি কাজ করব। ওখানে যখন আমি কাজ করছি, মেয়েটা দাঁড়িয়ে ছিল, মেয়েটাকে যখন বন্ধন করলাম, আমাদের বিদ্যা প্রয়োগ করলাম, মেয়েটি ধারাম করে ওখানে পড়ে গেল, সেন্সলেস হয়ে গেল। আর আমি বললাম কাউকে কিছু করতে হবে না, আমি আমার ক্রিয়া করলাম। সব সময় 50 জন 100 জন তো ক্লায়েন্ট থাকেই আমার মানে কাছে সেই ওখানে। ক্রিয়া করার সময় কি ওকে বেঁধে রাখতে হয়েছিল? না, কিছু না, একদম শুধু কোনো আমরা ওই গন্ডি কাটতে জায়গাকে, হয়েছিল? হ্যাঁ, আচ্ছা। জায়গাটাকে আমরা মানে বন্ধন বলে, বন্ধন করে দেওয়া। বন্ধন করে আমি ওরকম করেছিলাম। হুম। কাজ পাজ যখন হয়ে গেল তখন ছেড়ে দিলাম, দিয়ে ওকে আমি একটা কবজ দিলাম। হুম। কবজটা দিয়ে দেওয়ার পর মেয়েটি সুস্থ, একদম সুস্থ হয়ে গেল, ভালো সম্পর্ক হয়ে গেল ওর। খুব নিডি পরিবার ছিল, তো মেয়েটির মা আমাকে দাদা দাদা বলতে শুরু করলো। আমি বললাম মা আমাকে তো সবাই গুরুজি গুরুদেবী বলে। হুম। আচ্ছা চলো ঠিক আছে, তুমি আমার বোন, সেই হিসাবে আমি অ্যাকসেপ্ট করলাম। তো এবার ওরা বাড়ি চলে আসলো, বাড়িতে চলে আসার পর 5-7 দিন ভালো ছিল, 5-7 দিন বাদে আবার একই ঘটনা ঘটছে। তো এবার আমি এবার বাড়িতেও হচ্ছে? বাড়িতে এসে, হ্যাঁ, বাড়িতে এসে রাত্রে হচ্ছে। তো আমি এবার বলছি যে এরম তো হওয়ার কথা না, ব্যাপারটা কি। তখন আমি যখন আমাবস্যা হয়ে যাওয়ার পর আমি কলকাতা চলে আসি, ফিরে আসি কলকাতায়। হুম। আমি যখন কলকাতায় আসলাম, ওর বাড়ি বললাম কোথায়, ওর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে যখন আমি যাচ্ছি, হুম। ওইখানে মেয়েটি খুব হাসছে, হেসে বলছে ওই দেখ আসছে। ভাবো এটা, মানে মানে আপনি আজকের দিনে, পৌঁছাননি তখন? না আজকের দিনে মানুষ এটা, অনেকে টেলিপ্যাথি বলতে পারে, অনেক কিছু বলতে পারে। ওই দেখ আসছে, আসুক আজকে আমিও দেখব। তো বলার পর আমি যখন ওদের বাড়িতে পৌঁছালাম, হুম। মেয়েটা দেখি বড় বড় চোখ করে বলে আবার এসছিস, তুই চলে এসছিস, চলে যা এখান থেকে, মানে এইসব আমাকে বলছে। হুম। আমি গেলাম ওর বাড়িতে, যাওয়ার পর জল পরে ওকে দিলাম, শান্ত হলো। তারপরে প্রায় ধরে নাও 8-8.5 ঘন্টা আমার সময় লাগলো ওদের বাড়িতে। তারপরে আমি গিয়ে দেখলাম ওর বাড়িতে যখন কেউ মারা যায়, সেই যে অস্থিটা থাকে না, হুম। জলে আমরা বিসর্জন করি, হুম। ওই অস্থিটা এই মেয়েটি কি করেছিল, একটু ওস্তাদি করে নিয়ে এসে নিজের ঘরে রেখে দিয়েছিল। এ ওই বাবা, মামির অস্থিটা ওটা ভাসায়নি? ভাসায়নি, এ বাবা। অল্প একটু ছাই ছিল, ওই নিয়ে ওখান থেকে নিয়ে এসেছিল। এবার আমি তো কিছুতেই বুঝতে পারছি না ব্যাপারটা কি। অনেক কিছু করার পর ও নিজেই আমাকে বলল কি मैं वहां रहता हूं। তারপরে ওই জায়গায় গিয়ে ওটাকে পুনরুদ্ধার করা হলো, উদ্ধার করে ওটাকে আবার আমরা সংস্কার করলাম, সংস্কার করে নিয়ম নিষ্ঠা মেনে আবার তারাপীঠে নিয়ে গিয়ে তার কাজকর্ম করে আজকে ভালো লাগে কি, ওই মেয়েটি বিয়ে থা করে সুন্দর সংসার করছে, আচ্ছা। তার 2টি বাচ্চা আছে, এবং ভালো লাগে আজও আমার কাছে তারা আসে। তো এরকম অজস্র ঘটনা আছে। আর একটা ঘটনা দেখো আমার মনে পড়ছে, হুম। এটা কিছুদিন আগেই আমারই এক শিষ্য, অনুগামী বলতে পারি আমি, আমাকে ফোন করলো। হুম। তার মেডিকেলের ব্যবসা, হুম। যে গুরুজি আমার শ্বশুর বাড়িতে ওয়ালের মধ্যে একটা বিকট একটা ছবি দেখা গিয়েছে।
ছবি ছবি, হ্যাঁ, মানে ওয়ালের মধ্যে। অবয়ব হ্যাঁ, না ছবি? অবয়ব, অবয়ব, পুরো অবয়ব দেখা যাচ্ছে দেয়ালের মধ্যে। আচ্ছা, যেমন প্লেন ওয়াল আমরা দেখতে যেরকম পাচ্ছি, হাতটাতে ছাপ পড়ে ইয়েস, যায় যে ওরকম। এই যে এইরকম যে একটা জিনিস, হ্যাঁ। এইরকম পুরো একদম দেখা যাচ্ছে। আমি বললাম, বাবা যেটাই আছে আমাকে ফটো তুলে পাঠাও। হুম, ও তখন ওয়াল থেকে ফটো তুললো, আমি দেখলাম একটি প্রেতের পুরো ছবি। প্রেতের গায়ে ছবি। কাটা দেবে শুনলে, ছবিটা আছে আমার কাছে। ওই প্রেতের ছবি ওর ওয়ালে। তা আমি দেখে বললাম যে বাবা এক কাজ করো, কিচ্ছু করবে না, তোমরা ওই জায়গাটাকে আপাতত ছেড়ে দাও, অন্য জায়গায় থাকো, তারপরে আমি দেখছি। তারপরে অদ্ভুতভাবে ওদের আমি বাড়িতে যাই, ওদের বাড়িতে গিয়ে পুরো যখন দেখি ছবিটা, যদি দেখো তোমরা ভাবতে পারো ওয়ালের মধ্যে একটা প্রেত, প্লেন ওয়াল। আমার আজকে তুমি দেখছো এখানে প্লেন, কালকেই যদি এখানে একটা কিছু দেখো তুমি বলবে না যে মহারাজ এখানে তো এরকম ছিল, তো এইরকম একটা ঘটনা। হুম, তারপরে ওর বাড়িতে গিয়েও আমরা আগের দিন রাত্রে চলে গেলাম, গিয়ে পুরো সারা দিন আমরা থেকে মানে ওরা কি আমরা, ওই বাড়িটাতেই থাকতো, ওই পার্টিকুলার রুমটাতে থাকতো না? না ওদের ডাইনিং এ ওটা হয়েছিল হঠাৎ আচ্ছা, করে, আচ্ছা। কোথাও কিছু নেই, ওই ডাইনিং এ ওটা হয়েছিল। পরে জানা গেল কেউ প্রেত চালান করেছিল। কিন্তু ছবিটা তো এলো কি করে তাহলে? এটা খুব অবাক, ওই ছবিটাই ওখানে আমরা পেয়েছিলাম। হয়তো হতে পারে যিনি করেছিলেন তিনি এদেরকে পুরোপুরি ভাবে ভয় দেখানোর জন্য এটা করিয়েছিলেন। আচ্ছা। তো ওই অবয়ব যখন আমরা ভেতরে গিয়ে বাস্তুর পুরো কাজ যখন করলাম, আমাদের যজ্ঞ হচ্ছে যখন, পুরো জল জল করছে ছবি, যজ্ঞ যখন শেষ হচ্ছে, ওটা আস্তে 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 পুরো না ঘামের মতন যেন, গলে যাচ্ছে। একদম ঘাম একটা হয় না, যেমনি এসি রুমে থাকলে গ্লাসে একটা ঘাম টপকায়, ওরকম ঘামের মতন একটা জিনিস টপকে গেল। তো বাড়িতে নানান রকম সমস্যা, ওরা আওয়াজ পেত, নানান কিছু পেত। তো ওইখান থেকে ওরা সুস্থ হয়ে গেল। তো আমি সাধারণ মানুষকে একটা কথাই বলতে চাই যে আজকে এই মডার্ন যুগে হুম, একটা জিনিস মাথায় রাখতে হবে, যেমন আমাদের সায়েন্স আছে তেমন ডিভাইন সায়েন্সও আছে। হুম, তো ডিভাইন সায়েন্সকেও কিন্তু আমরা ইগনোর করতে পারি না, যেমন সায়েন্সকে আমরা ইগনোর করি না, তেমন ডিভাইন সায়েন্সকেও আমরা কিন্তু ইগনোর করতে পারি না। তো একদম। যদি কোনো রকম কারোর বাড়িতে কোনো সমস্যা থাকে, আমি মনে করি যে আপনারা একজন ভালো গুণী ব্যক্তিকে, যাকে আপনারা মনে করছেন যে হ্যাঁ, আহ, আপনারা গুগল সার্চ করবেন, দেখবেন তার ব্যাপারে। হঠাৎ করেই গজিয়ে যাওয়া সবার কাছে যাবেন না, তাহলে হুম, সমস্যা আরো বাড়তে পারে। হুম, আপনারা নিজেরা সার্চ করবেন, দেখবেন, তার ব্যাপারে জানবেন, তারপরে তার কাছে যাবেন। হুম, তো আমার মনে হয় এই ধরনের কোনো যদি সমস্যা হয়, হুম, তাহলে দেখবে সাধারণ মানুষ কিন্তু এখান থেকে আস্তে আস্তে বেরোতে পারবে। হুম, এরকম বহু ঘটনা আছে। আর একটা ঘটনা দেখো আমার মনে পড়ে গেল, মানে বলতে বলতে ঘটনাগুলো মনে পড়ে যায়। তারাপীঠে কালী পুজোর সময়, কালী পুজোর 7-8 মানে দিন আগে, দীপান্বিতা কালী পুজো? দীপান্বিতা কালী পুজো, আচ্ছা। একটা অবাক ইনফরমেশন আমি আপনাদেরকে দিই, দর্শকদেরকে দিই। কালী পুজোর সময় আমাদের একটা ধারণা, তারাপীঠে বোধহয় মারমার কাটকাট ভিড় থাকে, হুম, যেহেতু দীপান্বিতা অমাবস্যা। কিন্তু দীপান্বিতা। আপনাদের আমি বলি, তারাপীঠে কিন্তু লোক গুটি কয়েক থাকে, গুনে আপনি বলতে পারবেন আজকে তারাপীঠে মায়ের কাছে এইটুকু লোক এসছে, এমন কারণ? কোনো ভিড় হয় না। কারণ? প্রথম কথা, সকলের বাড়িতে পুজো থাকে। হ্যাঁ, হ্যাঁ, আর দ্বিতীয় কথা, ওই সময় অনেকে রিস্ক নেয় না, ওই বাজি ঠাজি পোড়ানো হয় বলে। হ্যাঁ, কিন্তু কিছু মানুষ, প্র্যাকটিক্যালি কিছু মানুষ ভাবে যে গেলে বোধহয় প্রচুর ভিড় হবে, এরকম হুম, কিছু হয় না। হুম, তো আমার বাড়িতেও দীপান্বিতা কালী পুজো হয়। হুম, তো আমি খুব মানে চিন্তিত ছিলাম যে, ওটা আমি বলছি আজ থেকে প্রায় 18-19 বছর আগেকার ঘটনা। সামনে পুজো, কিভাবে কি হবে, আমার কোনো কিছু হলেই আমি মা তারার কাছে চলে যাই হুম, এবং মাকে বলি যে মা এই সমস্যা, এবার তুই দেখ কি করবি, পরিষ্কার। হলো, হওয়ার পর আমি আমার সমস্যা মাকে জানালাম। মাকে জানানোর পর সমস্যা কি ছিল, যে পুজো হবে, এত খরচ কোথা থেকে ম্যানেজ করব আমি। হুম, মাকে জানানোর পর হঠাৎ দেখি রাত তখন 9:30 বাজে, তারাপীঠে, আর ওই সময় শীতকাল, আর আজ থেকে 15-16 বছর আগেকার কথা বলছি, মানে বুঝতে পারবে যে এতটা ডেভেলপ ছিল না। হুম, তো শীতকাল, দেখি দরজায় আমাদের একটি সাধু, হুম, বড় বড় এরকম দাড়ি, হুম, লম্বা চওড়া, আর একজন মহিলা। হুম,
মহিলা অপরূপ সুন্দরী, দুজনে মিলে আমার কাছে এলেন আপনার বাড়িতে বাড়িতে। দীপান্বিতার দিন? না না না, দীপান্বিতার 5-7 দিন আগে। 5-7 দিন আগে। হুম। আচ্ছা। তো আমি বললাম, বুঝতেই পারলাম, আমি বললাম হয় কোনো সাধু দেখা করতে এসেছে, আর না হলে হয়তো কোনো পেশেন্ট। তো আমি গেলাম, আমি গিয়ে বললাম, দেখুন আমি এখন না একদম পেশেন্ট দেখছি না। ওরা হিন্দিতে কথা বলছে, ওরা এসেছিল কেরল থেকে। আচ্ছা। তো হিন্দিতেই কথা বলছে, হিন্দি এবং ইংলিশই বলছে। তো আমি ওদেরকে বললাম যে দেখুন আমার সামনে পুজো আছে, আমি খুব দুশ্চিন্তায় আছি। ঠিক আছে, এত রাত্রে না, সকালে আসুন দেখবো, এই সেই। তো উনি আমাকে হঠাৎ করে বলছেন, চমৎকার এটা, উনি আমাকে হঠাৎ করে বলছেন যে আপনার কি সমস্যা। হুম। তা আমি বললাম, দেখুন আমার এরকম পুজো, ওই সময়কার ব্যাপার। আমি বললাম যে এখনো আমাকে প্রায় 3.5 লক্ষ টাকা অ্যারেঞ্জ করতে arrange হবে। করতে হবে। তো ঠিক আছে, এটা আপনার শোনার দরকারও নেই, জাস্ট আমি বললাম। হুম। বাট উনি আমাকে বললেন যে জাস্ট 1 মিনিট স্যার, কি আপনি যদি আমার প্রবলেম সলভ করে দেন আমি আপনাকে টাকা দিয়ে দেবো। হুম। তো শুনে অনেকটা আশার আলো জাগলো। আমি ভেতরে ঢোকালাম, আমি বললাম, বলুন কি প্রবলেম। যা প্রবলেম বললো, আমি দেখলাম যে আমি ঠিক 11 দিন নেব, প্রবলেম সলভ করে দেবো। হুম। কিন্তু 11 দিন আমার কাছে সময় নেই, তো আবার পরীক্ষা, মায়ের পরীক্ষা এটা। হুম। আমার কাছে 11 দিন সময় নেই, 7 দিনের মাথায় পুজো। 7 দিনের মাথায়। তো আমি বললাম যে দেখুন আমি কিছু প্রসেস শুরু করে দেবো আপনার, আপনি সুস্থ হয়ে যাবেন, কিন্তু অন কন্ডিশন আপনি যখন কথা দিয়েছেন আপনাকে টাকা দিতে হবে। বলছে নো প্রবলেম, আমি দিয়ে দেবো টাকা। কি হয়েছিল তো তাদের? বলছি আমি এটা। তারপরে উনি আমাকে 1 লক্ষ টাকার একটা চেক দিচ্ছেন। চেক যখন দিচ্ছেন, আমরা আবার চেক দিচ্ছে, আবার কি এরকম একটা পোশাক পরে এসছে, ক্যাশ হবে কিনা। হুম। ঠিক আছে, একসেপ্ট করলাম চেকটা। হুম। প্রবলেম ছিল কি, ওই ভদ্রলোককে আর ভদ্রমহিলাকে এমন ভাবে একটা শুলবান মেরে রেখেছিল। হুম। ভদ্রলোক এরাম এরাম করতো, হুম। আবার ভদ্রলোক যখন চুপ হয়ে যেত, আবার ভদ্রমহিলা ঠিক ওইরকম শুরু করতো। মানে ওর পায়ের তলায় কেউ ছুঁচ ফোটাতো, শুলবান বলে এটাকে। ওরে বাবারে। তো এইরকম একটা ডেঞ্জার আমি নিজের চোখে দেখছি এরকম করছে। আচ্ছা, কথা বলতে বলতে শুরু হয়ে গেল দুজনের। যাই হোক, আপাতত শান্ত করলাম, চেকটা নিলাম। আমি বললাম এর পেছনে সময় আমি তখনই নষ্ট করবো, আগে দেখি আমার প্রবলেমটা সলভ হয় কিনা। ওরা হোটেলে ছিল, আমি ওদের কিছু না জানিয়ে সকালবেলা 9:30টার সময় ব্যাংকে চলে গেছি, বরোদা ব্যাংকে। হুম। বরোদার চেক ছিল, বরোদা ব্যাংকে চলে গেছি। বরোদা ব্যাংকে যাওয়ার পর ম্যানেজার চিনতেন, ম্যানেজার বললেন, গুরুজি আপনি, বললাম যে একটা বিশেষ কাজে এসেছি, এইটা একটু ফান্ড ট্রান্সফার করাবো আমি। হুম। এই টাকাটা, আমারও বরোদা অ্যাকাউন্ট ছিল তখন। তো ওনাকে যখন দিলাম, উনি বললেন বসুন, হয়ে গেলেই আমি আপনাকে বলছি। প্রায় আধ ঘন্টা পর, অতক্ষণ লাগে না, ম্যানেজার ডাকছেন। ম্যানেজার না পুরো ঘেমে গেছে এসি রুমে। হুম। আমাকে ডাকছে, আমি এই রে কি হলো, কোনো চিট, আবার কোনো ফ্রড কেসে পড়লাম কিনা। হুম। ম্যানেজার যখন ডাকছে, ম্যানেজারের কাছে গেলাম। আমি ম্যানেজারের কাছে গিয়ে আমি বললাম, হ্যাঁ বলুন। বলছি, গুরুজি বসুন, কে দিয়েছে আপনাকে এটা? এই যে, আমি বলছি না না আমি চিনি না। আমি ভাবছি কি না কি, যে আমি চিনি না এদেরকে। বলছে না চেনেন না, ঠিক আছে। আমি বললাম, কেন টাকা নেই ব্যাংকে? বলছে এই ব্যাংকে যা টাকা আছে গোটা বীরভূম ডিস্ট্রিক্টকে উনি কিনতে পারবেন। বাবা। বীরভূম ডিস্ট্রিক্টকে উনি কিনে নেবেন, মানে তার মানে কিরম একটা লোক। আলম স্যার, আর ইউ সিরিয়াস? বলছি ইয়েস। তারপরে পরে যখন খোঁজ নিলাম, উনি ওই কেরলের কোনো রানী ছিলেন। হুম। ওই মহিলাটি। হ্যাঁ, বিশাল বিজনেসম্যান ছিলেন। হুম। ওনার হাজবেন্ড দাড়ি ফাড়ি কি ছদ্মবেশে এসেছিল, লোকে মেরে দেবে বলে এরকম করছিল। আচ্ছা। তো ওই প্রবলেমটাও আমি কিন্তু এসে আমি ফুল এফোর্ট দিয়েছি ওনাকে, হুম। ফুল এফোর্ট দিয়েছি। আমি বুঝে গেছি আর পয়সার প্রবলেম তো নেই, মা তারা সলভ করে দিয়েছে। হুম। তো আসার পর যেটা 11 দিন আমি বলছিলাম, 5 দিনের মাথায় ওর ওই প্রবলেম আমি সলভ করে দিয়েছিলাম। তাহলে তো আর কোনো প্রবলেমই থাকবে কোনো না। প্রবলেম থাকলো না। কিন্তু ওদেরকে আমি রিকোয়েস্ট করলাম যে দেখুন, আপনি আমাকে চেনেন না, আমি আপনাকে চিনি না, আপনি কোথা থেকে এসেছেন, মানে এটা মা তারার ইঙ্গিত। আপনি আমার কাছে এসেছেন এবং মায়ের আশীর্বাদে আপনি সুস্থ হয়েছেন। সুস্থ হয়েছেন কিনা সেটা আপনি বলুন। বলে নেই নেই নেই, हम लोग পুরা আরাম है। তো আমি বললাম যে আমার পুজোটা হয়ে যাবে, তারপরে আপনারা যাবেন। তো দীপান্বিতা অব্দি উনি ছিলেন, তারপরে ওনারা গেছেন। স্টিল আমার সাথে ওনাদের রিলেশন আছে।
মানে ইভেন আমি গেলে উনি সমস্ত দায়ভার নেন। আমি যখন যাই ওনাদের ওখানে, বিশাল বিজনেসম্যান আর কি, বিশাল এম্পায়ার ওনাদের নিজেদের। তো এইরকম ঘটনা ছোট 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 প্রচুর এই চ্যানেলে আমার মাধ্যমে আপনারা শুনতে পারবেন। হুম, আজ এই অবধি, হ্যাঁ আবার পরে কথা হবে। হ্যাঁ, নমস্কার। নমস্কার। সত্যটা ভয়ঙ্কর।